নমস্কার, আমি শেখর বিশ্বাস। আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদের সামনে নতুন নতুন তথ্য হাজির করে। আর আজ আপনাদের সামনে যাকে হাজির করিয়েছি আমার মনে হয় না তাকে নতুন করে কোনো পরিচয় দেওয়ার মতো। তাও একবার পরিচয় করিনি, আমাদের স্যার অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। নমস্কার। স্যারের নতুনভাবে পরিচয় দেওয়ার দরকার হয় না, বাট কেন দিলাম, আজ আমরা এই স্টুডিওতে পেয়ে গেছি যে কারণে কিছু বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা জানেন যে বার্তা আপনাদের সামনে পরিবেশন করি, আমাদের সব সময় ইচ্ছা যে একটা স্বচ্ছ সমাজ গড়ে তোলা। তাই আজকে স্যারের থেকে কিছু তথ্য আপনাদেরকে শোনাবো, যে তথ্যগুলো শুনলে আমার মনে হয় কিছুটা হলেও একটা স্বচ্ছ সমাজ আমরা গড়ে তুলতে পারি। তো স্যারের কাছে আমার আজকের প্রথম পরিচয়, কারণ তার আগে একটু বলে দিই যে স্যারের আমি খুব ফ্যান। আমি দীর্ঘদিন ধরে স্যারকে ফলো করি। যে স্যারের মধ্যে অসাধারণ পাণ্ডিত্য আছে, অসাধারণ জ্ঞান আছে স্যারের মধ্যে। তো সেই তথ্যগুলো যদি আমরা ওনার থেকে কিছু কিছু করে বার করতে পারি, আমার মনে হয় একটা স্বচ্ছ সমাজ আমরা গড়ে তুলতে পারি। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ আপনাদের সামনে কিছুটা হলেও আমরা এমন তথ্য তুলে ধরবো যাতে করে একটা স্বচ্ছ সমাজ গড়ে তোলা যায়। তো স্যার, আমাদের প্রথম যে প্রশ্ন, যেটা হচ্ছে সঠিক শিক্ষা কি স্বচ্ছ রাজনীতিবিদ হয়ে গড়ে তুলতে পারে? আচ্ছা, অনেকদিন আগে যখন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশুনো করতাম, বামপন্থীদের একটা কথা খুব শুনতাম যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। বামপন্থীরা যে অর্থে বিপ্লবের কথা বলে, সর্বহারার এক নায়কত্ব ইত্যাদি ইত্যাদি, আমি সেই আলোচনায় যাচ্ছি না, কারণ সেগুলো কেউ বিশ্বাস করে কেউ করে না। বামপন্থীরা যেভাবে বিপ্লবে বিশ্বাস করে আমি করি না। কিন্তু এটা ঠিকই যে শিক্ষা মানুষের মধ্যে চেতনা আনে। চেতনা কেন আনে? কারণ শিক্ষা হচ্ছে একটা দরজার মতো। সেই দরজা যখন খুলব, ভেতরে ভাণ্ডারটা আমার কাছে উন্মুক্ত হয়ে যাবে। আমরা কেন বারবার সার্বজনীন শিক্ষার কথা বলি? একটু পিছিয়ে যাই। সেটা হচ্ছে রাজা রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাঁদের কী এমন ঠেকা পড়েছিল যে তাঁরা নিজেদের কপর্দক খরচ করে মানুষকে শিক্ষিত করার চেষ্টা করেছিলেন একটা কারণে, তারা বুঝেছিলেন তাঁদের সময় সমাজটাকে যদি বদলাতে হয়, তাহলে সমাজের মধ্যে যে পুরনো ভাবধারা আছে, যেরকম রামমোহন তার নিজের বৌদিকে, তার দাদার স্ত্রীকে চিতায় পুড়ে মরে যেতে দেখলেন। তার দাদা মারা যাওয়ার পর তার দাদার স্ত্রী, তার বৌদি, তখন বৌদি বলতো কিনা আমি জানি না, দাদার স্ত্রী বলি না, তিনি চিতায় স্বামীর সঙ্গে সহমরণে গেলেন। রামমোহন রায়ের দুটো বিষয় মনে হয়েছিল, আচ্ছা তাঁর দাদার স্ত্রী যদি আগে মারা যেতেন, তার দাদাকে কি পোড়ানো হতো না তো? তাহলে দাদা মারা গেলে তার স্ত্রীকে পোড়ানো হবে কেন? এর উত্তরটা কে দেবে? দ্বিতীয়, একজন মহিলা সে রাজি হয়ে যাচ্ছে কেন তার স্বামীর সঙ্গে চিতায় পুড়তে স্বর্গে যাবে? এ কি অদ্ভুত একটা কল্পনা করে রাখা হয়েছে। তিনি বললেন একটা সমাজকে আমি তখনই উন্নতি করতে পারি যদি সেই সমাজ থেকে এই কুসংস্কারগুলো দূর করতে হবে, তা নইলে তো হবে না। ফলে রাজা রামমোহন যে কাজটা প্রথম শুরু করেছিলেন সেটা হচ্ছে যে আগে বিধবা এই সতীদাহ প্রথাটাকে বন্ধ করতে হবে, যেভাবে হোক নিয়ে আও। এবং তিনি পিলার টু পোস্ট দৌড়লেন। তিনি ব্রিটিশদের কাছে অনুরোধ করলেন যে তোমরা তো রাজপুরুষ, তোমরা ইংরেজ, তোমরা নিজেদের পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বলে মনে করো, তো তোমরা ভারতবর্ষটাকে দূর করছো না কেন? ইংরেজরা ইনিশিয়ালি একদম রাজি ছিল না। ইংরেজদের ভারতবর্ষ মরুক বাঁচুক কী যায় আসে, তারা এদেশে এসেছিল এখান থেকে জিনিসপত্র লুটপাট করে নিয়ে চলে যেতে। রামমোহন বাধ্য করেছিলেন এবং শেষ পর্যন্ত সতীদাহ নিবারণী বিল কিন্তু পাশ করা হয়েছিল, ব্রিটিশরা করেছিল। এবং তারপর তিনি বুঝেছিলেন যে আধুনিক শিক্ষা ছাড়া এবং ধর্ম সংস্কার ছাড়া কিছুতেই এই দেশকে উন্নত করা যাবে না। তাই তাঁর যে ভাবনার ব্রাহ্ম সমাজ, এদেশে শিক্ষা আন্দোলনের কিন্তু সূত্রপাত ব্রাহ্মরা ঘটিয়েছে, মনে রাখতে হবে। আচ্ছা, যেখানে রামমোহন ব্যাটনটা শেষ করে রাখলেন, ধরলেন কে? বিদ্যাসাগর। মেদিনীপুরের টোলে পড়া একজন মানুষ, সেই মানুষটা কলকাতায় এসে তারপরে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছিল, এখন তো আমার মাঝে মাঝে মনে হয় এটা স্বপ্ন হয়তো। কারণ সে রামমোহনকেও হত্যা করার জন্য অনেক চেষ্টা হয়েছিল, পিটিয়ে মারার চেষ্টা হয়েছিল। বিদ্যাসাগরও যখন বিধবা বিবাহ প্রথা চালু করলেন, তখন তো তাকেও রাধাকান্ত দেবের লোকজন মারার জন্য একেবারে রেডি হয়েছিল। তখন তো আর এই দেহরক্ষীর জন্যে কারবাইনধারী কেউ ছিল না। তার বাবা আবার গ্রাম থেকে 2-4টে পাইক বরকন্দাজ পাঠিয়ে দিলেন, তারা বিদ্যাসাগরকে লাঠি নিয়ে ঘিরে থাকতো। বিদ্যাসাগরের লক্ষ্য ছিল একটাই,
শিক্ষাকে, আধুনিক শিক্ষা মানুষের মধ্যে চালু করতে হবে, বিশেষত মেয়েদের মধ্যে। কারণ তিনি বুঝেছিলেন কোড আনকোড স্বাক্ষর মায়ের সন্তান তো আর নিরক্ষর হয় না। মা ঠিক ছেলেকে শিখিয়ে দেবে, বাবা ছেলেকে শিখুক না শেখাক না শেখাক, মা তার ছেলেকে ঠিক 2 অক্ষর শিখিয়ে দেবে। ফলে আগে মাকে শিক্ষা দাও। প্লাস এই যে নিজের পণ্ডিত মশাই যার কাছে পড়েছিলেন, গিয়ে দেখলেন 70 বছরের পণ্ডিত মশাই 12 বছরের একটি মেয়েকে বিয়ে করে বসে আছে। তো বলে আপনি করেছেন কি? আপনি তো 2 দিন পরে মরে যাবেন, এর কী হাল হবে? না, এটা একটা দেশাচার। কারণ দেশাচার, আপনার বাড়িতে আমি জলও খাবো না, এবং আমি যদি বেঁচে থাকি এই দেশাচার আমি তুলিয়ে ছেড়েছিলেন। বিধবা বিবাহ চালু করেছিলেন এবং নিজের কপর্দক খরচ করে, পকেটে সব খরচ করে সর্বত্র স্কুল খুলেছিলেন। একটা টোল খোলেননি কিন্তু। আধুনিক পশ্চিমী শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন, মেয়েদের শিক্ষিত করতে চেয়েছিলেন, এবং নিজের পকেটের পয়সা দিয়ে তিনি মেয়েদের পড়াতেন। বুঝেছিলেন যে মেয়েরা শিক্ষিত হলে এই অন্যায়গুলো দূর হবে। তার ফল তো আমরা ভোগ করছি। আমি অধ্যাপনা করি আজ 38 বছর। তো আজ 38 বছরে আমার যখন কলিগ, যারা খুব সিনিয়র কলিগ, কেউ কেউ মারা গেছে, তারা যখন পড়তো তারা বলতো যে ক্লাসে অধিকাংশ ছেলে 2-4টে মেয়ে, শিক্ষকরা যেত, শিক্ষকরা বেরিয়ে এলে মেয়েরাও বেরিয়ে আসতো। এটাই ছিল নিয়ম সেই সময়। এখন ক্লাসে 60 থেকে 70% মেয়ে, 30% ছেলে। আমার চোখের সামনে এই বদলটা দেখলাম। ছোট আগে ছেলেদের এবং মেয়েদের প্রায় হাফ হাফ থাকতো, এখন মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি। শিক্ষার এই যে চেতনা, এবং এখন এই যে মেয়েদের বাইরে কাজ করা, ভারতে এখন সেনাবাহিনীতে যোগ দেওয়ার অধিকার দেওয়া হয়েছে, মেয়েরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, অধ্যাপক হচ্ছে, এই যে বিপ্লব ঘটে গেছে, এটার জন্য তো বিদ্যাসাগরকে স্মরণ করতে হবে। তিনি বুঝেছিলেন যে শিক্ষা চাই, শিক্ষা ছাড়া কিচ্ছু হবে না। তো আমরা এখনকার প্রজন্মের মানুষ, এখনকার শিক্ষার সত্যি সোর্সের তো অভাব নেই। এখন তো এই জিনিসটা তো সবার হাতে হাতে ঘোরে। তথ্যের বিপ্লব ঘটে গেছে। আপনি আমাকে যে কোনো তথ্য চাইবেন, আমি 5 মিনিট এখান থেকে বার করে দিতে পারবো ইন্টারনেটে গিয়ে। ফলে তথ্যের বিপ্লবের যুগে আমরা বাস করছি। তথ্যের কত তথ্য, সেই তথ্য থেকে আমি যদি সঠিক তথ্যটা নিতে পারি তাহলে কিন্তু শিক্ষার কাজে সহায়ক হবে। আমি কিন্তু যন্ত্রের বিরোধী নেই, আমি মনে করি এটা সকলের থাকা উচিত, কিন্তু দেখতে হবে যাতে খারাপ জিনিসগুলো না ঢোকে। তথ্যর সোর্স হিসেবে, শিক্ষার সোর্স হিসেবে আমরা যন্ত্রকে ব্যবহার করতে পারি, আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করতে পারি। সবচেয়ে বড় কথা, এখন সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ, শিক্ষাকে কিভাবে মানুষের সবার কাছে পৌঁছে দেব, এবং প্রকৃত শিক্ষা, যে শিক্ষাটা নিয়ে তারা একদিকে কিছু করে খেতে পারবে, অন্যদিকে সে মানুষ হবে, সে পৃথিবীটাকে জানতে শিখবে। এ কারণেই শিক্ষা এত গুরুত্বপূর্ণ। আমার ব্যক্তিগত কথা বলি, আমি MA পাস করে সেই সময়ে বাম শাসন, কলেজ সার্ভিস কমিশনে প্যানেল তোলার পর প্রায় 1-1.5 বছর ওরা চাকরি দিচ্ছিল না। তখন আমার মনে হয়েছিল যে অধ্যাপনা চাকরি আর পাবো না। আমি WBCS পরীক্ষা দিয়েও ছিলাম, রিটনে পাসও করেছিলাম, তারপর অধ্যাপনা চাকরি পেয়ে আর জয়েন করিনি। তা নইলে আমি তো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে চলে যেতাম। এখন শিক্ষক হিসেবে, অধ্যাপক হিসেবে 38 বছর অধ্যাপনা করেছি। কলেজে, বেশ কয়েকটা কলেজে পড়িয়েছি, একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। তো আমি একটা বিষয়ে জানি যে শিক্ষায় থাকার ফলে আমি নিজেও নিজেকে কনস্ট্যান্টলি শিক্ষিত করতে পেরেছি। আমার চাকরি জীবন প্রায় শেষের দিকে এসে গেছে, আর অল্প কিছুদিন পরে হয়তো আমার চাকরি জীবন শেষ হবে। কিন্তু তারপরেও এই শিক্ষার যে প্রক্রিয়া, সেটা কি বন্ধ হবে? আমি মনে করি না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন শিক্ষা নিয়ে যাব। আমি চাইবো সকলেই তাই করুন। তার মানে আপনার বক্তব্য অনুযায়ী সঠিক শিক্ষা যদি পায় তাহলে একজন সঠিক রাজনীতিবিদও হতে পারে। রাজনীতিতে শিক্ষার প্রয়োজন এই কারণে যে রাজনীতিতে মানুষ রাজনীতি করে কেন? আদর্শের কারণে। এখন অবশ্য পশ্চিমবাংলায় অনেক কিছু দেখে আদর্শটা আমার মাথায় উঠে গেছে, সকলেরও মাথায় উঠে গেছে, কিন্তু তবু আমি বলবো যে অধিকাংশ রাজনৈতিক দল আদর্শের জন্যই চলে। এখন রাজনীতি করতে গেলে সেখানেও তো আপনার নলেজ প্রয়োজন। আপনি 10টা লোকের সঙ্গে যখন, আচ্ছা ধরা যাক কেউ রাজনীতি করছে, অনেকে করে সমাজসেবার জন্য। এখন সমাজসেবা করতে গেলে তাকে তো কিভাবে সেবাটা করব সেটাও তো ভাবতে হবে। আমি এভাবে করতে পারি, এখানে দাঁড়িয়ে স্টেশনে লোককে, কেউ অসুস্থ লোক, তাকে ঘাড়ে করে নিয়ে যেতে পারি, এটা এক ধরনের সেবা হতে পারে। আবার আমি এটাও করতে পারি যে ধরা যাক ছেলেমেয়েরা পাস করছে, আমি তাদের তো রাস্তা দেখাতে পারি যে তুমি এই দিকে যাও, তাহলে তুমি দাঁড়াবে। কেউ অসুস্থ, তাকে বলতে পারি যে তুমি এইভাবে চিকিৎসা নিতে পারো, এই সুবিধে তোমার সামনে আছে, সরকার এই স্কিম দিয়েছে। কেউ পাশ করে সে কাজ করবে বা ব্যবসা করবে, আমি তো তাকে রাস্তা দেখাতে পারি যে সরকারের এই প্রকল্প আছে। ধরা যাক কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক প্রকল্প আছে, স্টার্ট আপ ইন্ডিয়া থেকে শুরু করে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। তিনি চাইছেন মানুষ নিজের পায়ে দাঁড়াক, নিজে ব্যবসা বাণিজ্য করুক।
এগুলো তো মানুষকে দেখাতে পারি। আর সবচেয়ে বড় কথা, একজন মানুষ যখন পার্লামেন্টের মেম্বার হবে, বিধানসভার মেম্বার হবে, সে যদি পঞ্চায়েতেরও মেম্বার হবে, বিধানসভা বা পার্লামেন্টে আইন তৈরি হয়, আইন তৈরিতে পার্টিসিপেট করতে গেলে তো পড়াশোনাটা করতে হবে, জানতে হবে আইনটা কী। এখনকার দিনে এই যে সরকারি আমলাদের গুরুত্ব এত বাড়ছে কেন? রাজনীতিবিদরা পড়াশোনা করে না, সবাই নয়, অনেক যথেষ্ট শিক্ষিত রাজনীতিবিদ রয়েছেন, একটা অংশ পড়াশোনা করে না, ফলে আমলারা ওদের হাতে নাচায়। আর যে রাজনীতিবিদ ভালো করে বোঝে পড়ে, আমলা নাচাতে পারবে, ওকে ও ধরে নেবে। ঠিক একটা উদাহরণ দিই, জ্যোতি বসু যখন একাধিক ব্যক্তিকে ওই বিদ্যুৎ মন্ত্রী করতেন, বিদ্যুৎ মন্ত্রী হিসেবে তারা প্রত্যেকে ব্যর্থ হয়েছিল। কারণ লোডশেডিংও তো আমার মনে আছে, সারাদিনে 8 ঘন্টা 6 ঘন্টা লোডশেডিং, কারেন্ট চলে গেলে লোকে বলতো জ্যোতি চলে গেল, এইসব হতো আর কি। যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডক্টর শঙ্কর সেনকে মন্ত্রী করলেন, বিদ্যুৎ মন্ত্রী করলেন, ঠিক ধরে নিলেন যে গোলমালগুলো কোথায় হচ্ছে। তার কাছে উত্তর দেওয়ার তো উপায় নেই, সে তো বলেছে এটা কেন করলে তুমি, একদম অনেকটাই উনি কিন্তু কন্ট্রোলে এনেছিলেন। ফলে একটা শিক্ষিত মানুষ যদি মন্ত্রী হয়, সে যদি এমএলএ হয়, এমপি হয়, এমনকি পঞ্চায়েতের সদস্য হয়, একটা পঞ্চায়েতেও কত সরকারি বা রাজ্য সরকারের স্কিম থাকে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয়। তো একটা মানুষ যদি শিক্ষিত না হয়, এগুলো করবে কি করে? তার তো নলেজ চাই। ফলে রাজনীতিতেও শিক্ষা একটা এসেনশিয়াল কোয়ালিফিকেশান। একটা কথা বলি, এই প্রসঙ্গটা শেষ করি। আমার মনে আছে বেশ কয়েক বছর আগে, হয়তো বছর 18-20 আগে, সিঙ্গাপুরের একজন রাষ্ট্রপতি এসেছিলেন, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে সিঙ্গাপুরে মন্ত্রী কারা হয়। বলে সবচেয়ে ভালো কোয়ালিটির লোকদের আমরা মন্ত্রী করি, যারা পড়াশুনো করা, খুব মানে টপ ইউনিভার্সিটির লোকেরা, এবং তাদের যেটা আমরা করে থাকি, মাইনেটা দিই সবচেয়ে মানে পয়সাওয়ালা সিইও যেটা পায় বড় কোম্পানির, আমরা তাদের সমান বা তার চেয়ে 1 টাকা বেশি মাইনে দিই। তার কারণ সে অনেকগুলো কাজ ছেড়ে এখানে এসছে, তাকে দেশ সেবা করতে গেলে এইটা করতেই দিতে হবে। ফলে তার এই যে শিক্ষার গুরুত্বটা আমরা দেবো, এইটা যদি সব জায়গায় হতো সবচেয়ে ভালো হতো। আমরা এখনও সেই জায়গায় হয়তো পৌঁছতে পারিনি, কিন্তু পৌঁছানো দরকার আছে। আপনার সামনেই কোনো সামাজিক অনুষ্ঠান আছে, সেটা বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমনি, তো এখন আর চিন্তা নেই। ফুললি স্ট্যান্ডার্ড ঝাঁ চকচকে রাজকীয় ব্যাঙ্কুয়েট এখন আপনার হাতের মুঠোয়। দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন এলাকায় দ্য তাজ ব্যাঙ্কুয়েট। ফুললি এসি প্রতিটা রুম, 6 ফ্লোর কভার, সাথে লিফট অ্যাভেলেবেল, গেস্ট রুমও আপনারা পেয়ে যাচ্ছেন। সাথে ব্যাঙ্কুয়েটের একদম টপ ফ্লোরে থাকছে রুফটপ, সেখানে আপনি মেহেন্দি সঙ্গীত ছোটখাটো অনুষ্ঠান তো চাইলেই করতে পারেন। তাহলে আর দেরি কিসের, চটপট বুক করুন আজই। যোগাযোগের নাম্বার 9836238463 এই নাম্বারে। জীবনে বড় হওয়ার পেছনে যে কোনো বাধা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন মানি রেকি গ্র্যান্ডমাস্টার দৈপায়ন চক্রবর্তীর সাথে। যোগাযোগের নাম্বার 8585923737 এই নাম্বার। আপনার পুরনো বাড়ির নতুন রূপে দেখতে চান, ভাঙা অবস্থা থেকে রিপেয়ারিং করে নতুন করতে চান, এছাড়া প্লাস্টার থেকে পুট্টি, ফল সিলিং, জলছাদ, টিন শেড অল্প খরচে করে দেওয়া হয়। যোগাযোগ গ্লোবাল পেন্টস নেটওয়ার্ক। ফোন নাম্বার 9875436075 এই নাম্বারে। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। শুনলেন আপনারা, এত সুন্দরভাবে স্যার ব্যাখ্যা করলেন যে শিক্ষা ছাড়া কোনোভাবে কিছু ডেভেলপ করা সম্ভব নয়। স্যার, আমার দ্বিতীয় প্রশ্ন, একজন ভালো শিক্ষা পেয়েছেন, একজন স্বচ্ছ রাজনীতিবিদও হয়েছেন, কিন্তু কিছুদিন পরে তার ঘোলটা বদল হয়ে যাচ্ছে, সেটা কি পরিবেশের অভাবে? আপনার কি মনে হয়? পরিবেশের অভাবে বা পরিবেশের কারণে। এখন ব্যাপার হচ্ছে, ধরা যাক একটা ইয়াং ছেলেকে 10টা মাতালের মধ্যে 3 দিন বসিয়ে রাখলাম, সে মদ খেলো না, চতুর্থ দিন দেখা হলো একটু খেতে শুরু করলো, হয়তো 2 মাস পরে সেও মাতলামি শুরু করে দিল। সুতরাং পরিবেশের একটা গুরুত্ব তো রয়েছেই। ফলে পরিবেশটা অনেক সময় হয় কি, এই পরিবেশের কারণ কিছুটা ক্ষেত্রেও আমি বলবো আদর্শ বা ঐতিহ্য এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কীরকম গুরুত্বপূর্ণ হয়, ভারতবর্ষ যখন স্বাধীন হলো, স্বাধীন ভারতবর্ষে প্রথমে কথা ছিল, জওহরলাল নেহরুর একটা কথা ছিল, আমি যত রকম হোর্ডার, যত রকম দুর্নীতিগ্রস্তকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেবো। ল্যাম্পপোস্টে তো ঝোলাতে হয়নি, তারাই ওদের ঝোলানো প্ল্যান করেছিল। কারণটা কি, সরকার চালাতে গিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে, দল চালাতে গিয়ে তাদের কাছ থেকে পয়সা তুলেছে, ফলে তারা পেয়ে বসেছে। আমি যদি ওই খারাপ লোকগুলোর পাল্লায় একবার পড়ি, আমার রাশি চিনে নেওয়া বলে গ্রামে, যে রাশিটা চিনে নিয়েছে, ঠিক এবারে যা খুশি তাই আমাকে করতে হবে। এখন ধরা যাক এই আজকাল নির্বাচনে বাইরের ফান্ড সবাই নেয়,
কারণ পলিটিক্যাল পার্টি কি এই পকেটের পয়সা দিয়ে 10 টাকা 2 টাকা ওই একটা ছোটো পার্টি দেখবেন ওই টাকা তোলে, ওই দিয়ে কি পার্টি চলে নাকি? ও বিভিন্ন থেকে গ্র্যান্ড নিতেই হয়। এখন আমি ধরা যাক নির্বাচনে লড়লাম, আমি একবার নির্বাচনে দমদম কেন্দ্রে লড়েছিলাম বিধানসভা নির্বাচনে, আমি কিন্তু কোনো আননোন সোর্স থেকে টাকা নিইনি। আমার মনে আছে একবার দুজন গিয়ে আমার কাছে হাজির হয়েছিল, প্রায় থলে ভর্তি টাকা। আমি বললাম আমাকে দিতে হবে না, তুমি চলে যাও, পার্টিকে বিল কেটে টাকা দেবে, সেই টাকা তারা পায়, চাইলে আমাকে দেবে, পার্টিকে তুমি টাকা দাও। কে চলে গিয়েছিলো, পার্টিকে দিয়েছিল কিনা আমার জানা নেই। আচ্ছা, আমি যদি সেই টাকাটা সেদিন নিতাম কী হতো? আমি সেই লোকটার কাছে কিন্তু বাঁধা পড়ে যেতাম, বাঁধা পড়ে তারপর আমি হয়তো জিততাম, জিতলে তারপর তা যা বলতো আমি তাই করতে বাধ্য হতাম। তো সেই লোভটা কোথাও সামলাতে হবে। সমস্যা হচ্ছে আমাদের এখানে রাজনীতিতেও অর্থাগমের একটা জায়গা তৈরি হয়ে গেছে। যারা রাজনীতি করে তাদের একটা অংশ কিচ্ছু করে না, তাদের রাজনীতি হচ্ছে ইনকামের জায়গা। আমি নিজে রাজনীতির সঙ্গে রয়েছি, কি আমি অধ্যাপনা করি, আমি মোটামুটি পাবলিক যেটা বলে আমার একটা ভালো মাইনে পাই, রিটায়ার করে একটা পেনশন পাবো, আমার এই লোকের কাছে টাকা তোলার তো দরকার নেই, কিন্তু অনেকের কাছে এটা হচ্ছে একটা সোর্স অফ ইনকাম। ফলে এগুলো থেকেই সমস্যা হয় কি, যে একটা ভালো মানুষ, সে হয়তো শিক্ষক, কিন্তু সে দুর্নীতিতে জড়িয়ে যায়, যেটা অনেক ক্ষেত্রে হচ্ছে। আর হয় কি, একটা খুব বাজে তৈরি হয়েছে, রাজনীতি, ক্ষমতা, তার সঙ্গে দুর্নীতি, তার সঙ্গে জুটেছে ওই কিছু কি বলবো মাসলম্যানের ক্ষমতা, এই মাসল পাওয়ার, মানি মাসল, এগুলো নিয়ে একটা ভয়ঙ্কর মানে খারাপ ধরনের কম্বিনেশন তৈরি হয়েছে। সেখান থেকে বের হওয়াটা মুশকিল, কিন্তু যে চাইলে বের করতেই পারে। আচ্ছা, আজকে 10 বছরের বেশি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি কেন্দ্রে প্রধানমন্ত্রী আছেন। তার আগে যখন কেন্দ্রীয় সরকার ছিল, মানে দুর্নীতির কোনো শেষ নেই, প্রত্যেকদিন সকালে উঠে একটা করে দুর্নীতির অভিযোগ পাই। গত 11 বছর একটা দুর্নীতি হয়েছে? হয়নি। কিছু মিথ্যে কথা বলা হয়, রাহুল গান্ধীর মতো কিছু লোক এসব মিথ্যে কথা বলে, কিন্তু আজ অবধি কোনো দুর্নীতির অভিযোগ কিচ্ছু নেই, কারণ তিনি নিজেকে ওই জায়গায় রাখতে পেরেছেন। পারে না তা তো নয়, নরেন্দ্র মোদীর উদাহরণ তো রয়েছে। আর এ রাজ্যের দিকে তাকালে আর বেশি কথা বলবো না, খারাপ কতটা হতে পারে এটা তার প্রমাণ, ভালো কতটা হতে পারে সেটা হচ্ছে কেন্দ্র তার প্রমাণ। স্যার, এই প্রসঙ্গে যেটা বললেন আপনি একটা কথা, সেটা হচ্ছে যে এই যে যারা প্রচুর পরিমাণে দুর্নীতিতে যুক্ত, তারা শিক্ষিত মানুষ, আপনি হিসাব করে দেখবেন তারা সারাদিনে হয়তো 50 গ্রাম থেকে 100 গ্রাম চাল খায়, মানে ভাত খায়, কিন্তু এই যে কোটি কোটি টাকা দুর্নীতি করে সে কি করে, মানে তার একটা লাভটা কি, সে একবার কি বিবেককে প্রশ্ন করতে পারে না? এইটা মাঝে মাঝে আমারও মনে হয় যে লোকটা করে কি এত টাকা নিয়ে, একটা লোকের কত টাকা লাগে। আমি একটু আগে বললাম আমি অধ্যাপনা করি, সিনিয়র অধ্যাপক হয়ে গেছি, অ্যাসোসিয়েট প্রফেসর, মানে আমার বেতনের সর্বোচ্চ স্তর 2 বছর আগে ঢুকে পড়েছি। আমার আর বেতনও বাড়ে না, কারণ তারপরে তার বেতন নেই, আমি টপ জায়গায় মানে ওই বেতনে পৌঁছে গেছি, মোটামুটি একটা মাইনে পাই। তো তারপরে ধরে যাক 1 কোটি টাকা আমি করবোটা কি, যে আমার টাকাটা তো কাজে লাগাতে হবে। ফলে এটা এক ধরনের অভ্যেস। আসলে কি, এই অভ্যেসটা খারাপ অভ্যেস। আমার পরিচিত কয়েকজন, নাম আর বলবো না এখানে, সে পশ্চিমবঙ্গে কিছু দায়িত্ব পেয়েছিল শিক্ষা সংক্রান্ত, আমার খুব ঘনিষ্ঠ পরিচিত ছিল, আমার চেয়ে 10-11 বছর বয়স এক্সট্রা বড় আর কি, 10-11 বছরের বড়। ও একটা বোর্ডের চেয়ারম্যান হলো, ও আমাকে প্রায় ফোন টোন করতো। আমি বললাম দেখো আমার এদের এটা সুবিধে মনে হচ্ছে না, তুমি এদের সঙ্গে থেকো না, ছেড়ে দাও। না এ বলছে থাকতে, সে বলছে থাকতে, দেখো তুমি মরে যাবে, তোমার বুদ্ধি কম, এরা এমন ফাঁসাবে না তুমি মরবে। সে আমাকে তুই এখানে জয়েন কর, তুই এখানে জয়েন কর, তোমার মরার ইচ্ছে হয়েছে মরো, আমার কোনো ইচ্ছে নেই। আজকে এত বছর সে লোকটা জেলে আছে, না আমার বলবো না, পরে পার্সোনালি না হয় বলবো। খারাপ লাগে যে সে লোকটা কী দরকার ছিল, তার স্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি করতো, সায়েন্টিস্ট ছিল, ছেলেমেয়েগুলো লজ্জা পায় বাইরে বেরোতে। কী দরকার ছিল এটা করার, আমি জানি না সত্যি কী দরকার ছিল এগুলো করার। এগুলো একটা অভ্যাস হতে পারে, এমনি একটা হিউম্যান ইনস্টিংক্ট হতে পারে। টাকা থাকলে আমরা তো সামলাতে পারি না নিজেকে, অনেকেই সামলাতে পারি না, অনেকে সামলাতে পারে, অনেকে সামলাতে পারে না। তাই এগুলো এক ধরনের অভ্যাস। আর অনেক সময় হয় কি, আজকাল সরকার মানে দল চালাতে গেলে প্রচুর খরচ লাগে, প্রচুর খরচ। এইটা হতে হবে, সেই হতে হবে, এই প্রোগ্রাম করতে হবে, অসুস্থ আমাকে কিছু টাকা দিন, আমি চিকিৎসা করতে যাব। একজন পলিটিক্যাল লিডারের প্রচুর খরচও আছে। এখন সে হয়তো ভাবে এই টাকাটা নিয়ে একটা ফান্ড করলাম, সেখান থেকে খরচ করলাম, তাহলে আমি নিজেকে দেখাতে পারলাম। অর্থাৎ মানি তার সঙ্গে হেজিমনি, অর্থাৎ নিজের আধিপত্য, এই দুটোকে জোড়ার একটা মানসিকতা, প্রবণতা থাকে। হয়তো এই কারণে টাকা তোলে, কারোর কাছে এটা একটা জাস্ট অভ্যেস, হয়তো তাই। তো এই যেটা বললেন আপনি, যে কিছু কিছু ক্ষেত্রে কি প্রেশারাইজড হয়ে যায়, যে টাকা দিতে হবে, এই ডোনেট করতে হবে, এইটা না করলে হবে না,
এটার জন্য প্রেশারেই কি এই চুরি দুর্নীতিতে যুক্ত হয়ে যায়? এটাই এক ধরনের ফাঁদ, যাকে আমরা বলি ভিসিয়াস সার্কেল, ট্র্যাপড হয়ে যায়। কীরকম? ধরা যাক আপনি একটা বাড়ি করছেন, প্রমোটার পাড়ায় কেউ রক্তদান শিবির করলো, দাদা 50,000 দিয়ে দেবেন, না দিলে আপনার বাড়িটা করা বন্ধ করে দেবে, ঝামেলা করবে। তা নইলে বাড়ি কাঁচ ভাঙবে, সিমেন্ট তুলে নিয়ে পালাবে, বালি তুলে নিয়ে পালাবে, আপনার লোকজনকে পেটাপিটি করবে, আপনাকে পিটতে পারে, খুব বাড়াবাড়ি হলে রাস্তায় ফেলে দিতে পারে, বডি ফেলে দিতে পারে, হয়তো এগুলো আমি কোনোটা তো মানে ইয়ের কথা বলছি না, এগুলো প্রত্যেকটা বাস্তব কথা। ফলে আপনি কি করবেন? আপনি কিছুটা ভয়ে, কিছুটা ভক্তিতে, কিছুটা প্রয়োজনে 50,000 চাইলেন, না বাবা 30,000 নাও পারছি না, হাতে পায়ে ধরে 30,000 দিলেন। এইভাবে আপনার কাছে প্রেশারটা থাকবেই, কনস্ট্যান্ট প্রেশার থাকবে। এক। দ্বিতীয়, এরপর আপনি কী করবেন? আপনি পকেট থেকে পয়সা খরচ করে বাড়িটা করবেন, আপনি 5,000 টাকা যদি স্কোয়ার ফিট হয়ে 6,000 করে দেবেন, আপনি তুললেন। ফলে আপনাকেও সে কিন্তু খারাপ রাস্তায় যেতে বাধ্য করলো, সে আপনার কাছ থেকে টাকা তুলছে, আপনিও খারাপ রাস্তায় গেলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারপরে সেই যে লোকটা আপনার কাছ থেকে টাকা নিল, সে হয়তো একটা রক্তদান শিবির করে 2 লাখ খরচ করে 1 লাখ পকেটে বললো। তার সঙ্গে কিছু লোক দেখবেন আজকাল হয়েছে মোটরসাইকেলওয়ালা, মোটরসাইকেল চালাচ্ছে, এটা ইয়াং ছেলে পড়াশোনা বন্ধ করে মোটরসাইকেল নিয়ে চালাচ্ছে, তার খরচ আছে, সে দৈনিক তার 10টা মোটরসাইকেলকে পোষে। এদের এই হচ্ছে খারাপ হওয়ার কত নমুনা হতে পারে। এইভাবেই মানুষগুলো খারাপ হতে থাকে। খারাপ হতে সে আর ভালো পথে যেতে পারে না। একটা ইয়াং ছেলে 15-16 বা 17-18 বছর বয়সের ছেলে যদি একটা মোটর বাইক আপনার সামনে দিয়ে ঘটঘট করতে করতে চলে যায়, পকেটে টাকা, সঙ্গে একটা বান্ধবী জুটলে আরও তো বেশ টপিক চলে গেল, মাথা খারাপ হয়ে গেল। এগুলো থেকে তো বাঁচানো মুশকিল। এগুলো আপনি যদি তাকে বলেন বাবা কেন এইসব করছিস, পড়াশুনো কর, মোটরসাইকেলটা আপনাকে ধাক্কা মেরে দিয়ে চলে যাবে। ফলে এটা একটা অদ্ভুত কি বলবো, খারাপ হওয়ার মানসিকতা। সে ক্রমশ খারাপ করে নামাতে যখন শেষ হয়ে যায় আর তখন আর বাঁচার জায়গা থাকে না। সঞ্জীব চট্টোপাধ্যায় একটা গল্প আছে, ছাগল গল্পটার নাম। সে খুব ভালো পড়াশোনা করা ছেলে, বাবা মা ভাবতো ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, অধ্যাপক কিছুটা হবে। সেই ছেলে রাজনীতিতে ঢুকলো, পলিটিক্যাল লিডাররা একদম ব্যবহার করলো, জেলে গেল, ফিরে এসে আবার মারপিট করতে গিয়ে জেলে গেল, এমন মারলো, ফিরে এসে যে ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল সে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, হাত পা ভাঙা। কেউ গেলে বলে দাদা একটা বিড়ি হবে, হচ্ছে ছাগলের গল্প। অধিকাংশতেই ছাগল বনে যায়। যখন হাতে ক্ষমতা থাকে তখন মনে করে না যে একদিন ছাগল বনে যেতে হবে, কোনো না কোনো সময় ছাগল তো বনতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিগত দিনে তো আমরা দেখেছি ভালো ভালো স্বচ্ছ রাজনীতিবিদ ছিল, তাদের এখন আমরা নাম করি, তাদেরও তো চাহিদা ছিল। এখন কি মনে হয় চাহিদাটা বেড়ে গেছে বলেই খারাপ কাজে লিপ্ত হচ্ছে? চাহিদা বেড়েছে এবং রাজনীতির সংজ্ঞাটা বদলে গেছে। ধরা যাক যখন স্বাধীনতা হলো, স্বাধীনতার পরেই ওই কংগ্রেসি সংস্কৃতি একটা ছিল, আমরাও দেখেছি তো, ধুতি পাঞ্জাবি পরা, আমার বাবাদের দেখেছি খাদি ছাড়া কিছু পরে না, বাবার কাছ থেকেই খাদি পরা শিখেছি, এটাও একটা খাদির জামা আমি পরে আছি। তো ধুতি পাঞ্জাবি পরা আস্তে আস্তে 70-এর দশক, আমার যখন থেকে মনে আছে, 60-ফাটের দশকের কথা অত আমার মনে নেই, কিন্তু 70-এর দশক থেকে আস্তে আস্তে দেখতে পেলাম যে পরিস্থিতি বদলাতে শুরু করলো। দিল্লিতে কংগ্রেস সংস্কৃতির মধ্যে নবকংগ্রেস সংস্কৃতি ঢুকলো, সঞ্জয় গান্ধীর ওই যে দলবলের কাণ্ড কারখানা এইগুলো ঢুকলো, পশ্চিমবাংলায় নবকংগ্রেসীরা ওই বিভিন্ন জায়গায় টাকা তোলা শুরু হলো। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলেও অভিযোগ ছিল যে টাকা তোলা হচ্ছে, তার আগে যুক্তফ্রন্ট সরকারের আমলেও টাকা নয়ছয়ের অভিযোগ আসছিল। আস্তে আস্তে না রাজনীতির সঙ্গে টাকার এই যে যোগাযোগটা বাড়তে শুরু করলো এবং সেটা যত দিন গেল তার অবস্থা আরও খারাপ হতে লাগলো। ইন্দিরা গান্ধীর সময়ে অভিযোগ ছিল, মারুতি কেলেঙ্কারির অভিযোগ, তিনি জরুরি অবস্থা জারি করেছিলেন, নিজের ছেলের দুর্নীতি ঢাকার একটা চেষ্টা তার মধ্যে ছিল। পরবর্তীকালে রাজীব গান্ধী এলেন, রাজীব গান্ধীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এলো, বোফোর্স কেলেঙ্কারি, আরও অনেকগুলো অভিযোগ এলো। তারপর ছোটোখাটো যারা এসছে, যেরকম ধরো পিভি নরসিমহা রাওয়ের আমলে এই ঝাড়খণ্ড ঘুষ কেলেঙ্কারি, তারপর হর্ষদ মেহতা কেলেঙ্কারি এলো। অটল বিহারী বাজপেয়ীর আমলেই প্রথম দেখলাম একটা নতুন ধরনের সরকার যারা কিন্তু সেইভাবে কেলেঙ্কারিতে জড়ায়নি। আবার 2004 থেকে যে সরকারটা এলো, মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকার, অজস্র কেলেঙ্কারি, 2G 3G, অমুক কেলেঙ্কারি, তুসুক কেলেঙ্কারি, কমনওয়েলথ কেলেঙ্কারি, কোন কেলেঙ্কারি 70,000 কোটি, কোন কেলেঙ্কারি 80,000 কোটি। ওরা বলে কিচ্ছু নাকি প্রমাণিত হয়নি, কিন্তু কিছু প্রমাণও রাখা হয়নি। যেরকম বোফোর্স কেলেঙ্কারি, কোনো প্রমাণই এরা রাখেনি, সব প্রমাণ লোপাট করে দিয়েছে, তারপর বলছে কিচ্ছু প্রমাণ হয়নি। পশ্চিমবাংলাতেও তাই, পশ্চিমবাংলাতে দুর্নীতি হয়েছে। বাম আমলে শুরুতে হয়তো দুর্নীতি হয়নি, কিন্তু পরের দিকে যত ক্ষমতায় ওরা থাকতে চেয়েছে তত বেশি দুর্নীতি গ্রাস করেছে। আর তারপরে তো এখন দুর্নীতিটা খোলামেলা বুক ফুলিয়ে বলে বেশ করেছি, খেয়েছি, আমরা তো ইলেকশনে জিতছি। ফলে দুর্নীতিটা কোথাও যেন
এক ধরনের লেজিটিমাইজেশন এই প্রক্রিয়াটা শুরু হয়েছে, অর্থাৎ তার বৈধকরণের প্রক্রিয়াটা শুরু হয়েছে। কিন্তু এটা তো ঠিক নয়, বিকল্পও তো থাকতে পারে। তাই আমার বিকল্প, আমি মনে করি কেন্দ্রে বর্তমান যে সরকার আছে সেটা একটা তো বিকল্প হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী প্র্যাকটিক্যালি সন্ন্যাসী মতো জীবনযাপন করেন, কী আছে ওনার? ঘর সংসারকে সবই তো ছেড়ে চলে এসছেন একটু করতে। একটা দুর্নীতি উনি হতে দেননি। খারাপ কেন? আমরা ভালোর দিকে তাকাতে পারি তো। ফলে এই দিকে তাকালে আমার তো মনে হয় যে একটা বিকল্প এখনও আছে, বিকল্প চলে যায়নি তা নয়, আছে বিকল্প। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী বিকল্প হতে পারেন আমাদের। তো স্যার এবার আমরা তো অনেক কিছু করলাম, এবার একটা প্রশ্ন আমার বারবার ইচ্ছা হচ্ছে, আমার মনে হয় এটা সবাইকেই এটা এই প্রশ্নটাই থাকবে যে তাহলে একজন স্বচ্ছ রাজনীতিবিদ হতে গেলে তার কি কি গুণ থাকা প্রয়োজন? প্রথম হচ্ছে একটু পড়াশুনো থাকাটা প্রয়োজন, একটু পড়াশুনো করতে হবে। সবাই পিএইচডি এমএ এমফিল হয়ে যাবে তার কোনো মানে নেই, কিন্তু সেই মানুষটা যেন অন্তত নলেজেবল হয়, সব খবরটা রাখে, পড়াশুনো করে। দুই হচ্ছে খুব স্বাভাবিকভাবে সেই মানুষটা যে তার ব্যাকগ্রাউন্ড হোক না কেন, আমাদের প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন স্টেশনে, তার তো প্রধানমন্ত্রী হওয়াটা আটকায়নি। আর এটাই তো গণতন্ত্রের আমাদের আনন্দের বিষয় যে একজন সাধারণ চাওয়ালাও প্রধানমন্ত্রী হতে পারছেন, ভারতীয় গণতন্ত্র এটা। এখন সেই মানুষগুলোকে মাটির কাছাকাছি পাটা রাখতে হবে, বাস্তবটাকে বুঝতে হবে যে হ্যাঁ আমি এমন একটা সমাজে আছি যে সমাজে এতগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছে। এখানে কিছুটা গান্ধীর ভাবনা চিন্তার মধ্যে আমরা ঢুকতে পারি। গান্ধীর একটা থিওরি আছে, একটা থিওরি হচ্ছে ট্রাস্টিশিপ থিওরি, আর একটা হচ্ছে থিওরি আমরা যাকে সংস্কৃতে বলি অপরিগ্রহর তত্ত্ব। এই তত্ত্বগুলোর মূল কথা কি, যে ভাবতে হবে যে এই যে টাকাটা তো আমার টাকা নয়, এটা সমাজের টাকা, এই টাকাটাই মানুষের কাজে ব্যবহার করব। মানুষ এই টাকা, যেরকম গান্ধী বলতেন যে এই সম্পদের আমি হচ্ছে ওচি মানে ট্রাস্টি, এটা সমাজের সম্পদ, মানুষের সম্পদ, এটা আমি মানুষের জন্য ব্যবহার করব। ঠিক যেরকম আমি যদি একটা দলে আছি, সেই দলে হয়তো আমাকে কিছু টাকা খরচ করতে দিয়েছে, সেই টাকাটা আমার জন্য নয়, একটা সাধারণ মানুষের জন্য। তার কাছ থেকে যদি আমি পার্সেন্টেজ নিই, এটা ঘেন্নার, লজ্জার, এই মানসিকতা আগে গড়ে তুলতে হবে। সেটা কবে উঠবে জানি না, তবে এটা যদি সম্ভব হয় তাহলে একটা নতুন যুগে আমরা প্রবেশ করতে পারি। অবশ্যই সত্যি আমরা খুব খারাপ সময়ে রয়েছি, তবে আমি আবার বলি আমি আশাবাদী। আমি যদি আশাবাদী না হতাম, আমি মেদিনীপুরের গ্রামে এখন হয়তো ঘণ্টি নাড়িয়ে পুজো করতে যেতাম, ব্রাহ্মণের ছেলে হয়তো ধুতি পরে পুজো করতে যেতাম, অর্ধ প্রফেসর আর কলকাতায় করতে হতো না। আমি আশা হারাইনি বলে এটুকু করতে পেরেছি। যে আমার জীবনে কি সংকট আসেনি, কত রকম সংকট এসছে, সেগুলোকে বোল্ডলি ফেস করেছি। তো প্রত্যেক মানুষকে আমি বলছি না যে আমি বিরাট এমন কিছু হয়ে গেছি যে আমাকে সবাই ফলো করো, আমি সেরকম জায়গায় হয়তো পৌঁছোইনি, কিন্তু এটা করা যেতে পারে। যে সংকট আসতেই পারে, লোভ আসতে পারে, আর এই লোভ নিয়ে তো মানুষ, আমাদের মধ্যে কি আমি কি ভগবানের অংশ নাকি আমার লোভ নেই, কিচ্ছু নেই, সব আছে, কিন্তু সেগুলোকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার মাধ্যমেই মানুষ, যে কন্ট্রোল করতে পারে সেই সফল হয়, যে পারে না ব্যর্থ হয়। একটা কথা মনে রাখতে হবে, আজ হোক কাল হোক আইনের চোখ একেবারে ঠিক কোনো দিন যদি ধরে শেষ করে দেবে। সুতরাং বেআইনি কাজ করার এইটা ভাবতে হবে, আইনের হাত না অনেক লম্বা, ঠিক ধরে ফেলে কোনো না কোনো সময়। স্যার একটা প্রশ্ন, আমরা মার্কেটে ঘোরাঘুরি করে খুব, আমি ছাত্র জীবন থেকে রাজনীতিতে ছিলাম, তো একজন আজকে আগত যদি কোনো ছাত্র রাজনীতি থেকেও আসতে চায়, তাকে কি টার্গেট নিয়ে আসা উচিত? টার্গেট ওই রকম কিছু না। সে যদি বলে আমি এমএলএ এমপি হব আমার টার্গেট, সেই টার্গেট তো আর সবার ফুলফিল হবে না, 2-4টে থাকে। অধিকাংশ ক্ষেত্রে কি হয়, লোকে কেউ লক্ষ্য নিয়ে আসে, তার রাজনীতি করতে ভালো লাগে, আবার কেউ কেউ পাকে চক্রে পড়ে যায়, তার রাজনীতি করার ইচ্ছে নেই কিন্তু সে রাজনীতি পাকে চক্রে পড়ে যায়। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, আমার যে বিরাট রাজনীতি করার ইচ্ছে ছিল তা নয়, কিন্তু পাকে চক্রে রাজনীতিতে চলে এসেছি, নিজের মতাদর্শ যে দলের সঙ্গে খুঁজে পাই তার মধ্যেই রয়েছি এবং চেষ্টা করি রাজনীতির সঙ্গে থাকার। এখন ছাত্ররা রাজনীতি করুক আমি চাই, ছাত্ররা অবশ্যই রাজনীতি করবে, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পলিটিক্স ঢুকিয়ে দিতে হবে, সেগুলোতে পড়াশুনো হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে তো বিশাল সামাজিক ক্ষেত্র রয়েছে, সেখানে রাজনীতি করা যেতেই পারে। সে রাজনীতি করতে পারে, সে মানুষের সেবা যত্ন করতে পারে, এবং এটা একটা কি বলবো ট্রেনিং গ্রাউন্ড হতে পারে আগামী দিনে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার। ফলে ছাত্র সমাজ রাজনীতি করুক না, অসুবিধে কিছু নেই, কিন্তু তাকে বুঝতে হবে যে প্রথম থেকেই আমি যদি পকেট ভর্তি করার রাজনীতি করি তাহলে আর যাই হোক জীবনে কিছু মানে অন্তত আমার জন্য যে রাস্তাটা ওখানে কাঁটা বিছানো আছে, আর আমি যদি মানুষের ভালো করি তাহলে আমার রাস্তাটা সফল হতে পারে। স্যার একজন স্বচ্ছ ব্যক্তি হতে গেলে কি রাজনীতিতে আসতেই হবে? নট নেসেসারিলি,
তো পৃথিবীতে এত স্বচ্ছ মানুষ সবাই রাজনীতিতে আসছে না। তো রাজনীতি একটা প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া। বহু মানুষ আছে তারা রাজনীতির বাইরে কত কিছু করে। আমি মেদিনীপুরে, যেখানে আমার গ্রামের বাড়ি, দাঁতন বলে একটা জায়গা আছে, সেখানে যাই। সেখানে একটা সংস্থা আছে মানব কল্যাণ। এক ভদ্রলোককে দেখি, সেই ভদ্রলোক মানুষের সেবা করবে বলে একটা চাকরি ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে সেখানে যত দুস্থ ডেস্টিটিউট সব বাচ্চা তাদের নিয়ে গিয়ে সেখানে রাখে। তাদের অনেককে সে মানুষ করে, যারা রাস্তায় পড়ে পড়ে মরে যেত তাদের তুলে নিয়ে গিয়ে সে কিন্তু সেবা যত্ন করে। তাদের চোখের হসপিটাল করেছে খুব সস্তায়, প্রায় বিনা পয়সায়। সে লোকের ফ্যাকো সার্জারি করছে। একটা উদাহরণ, এরকম বহু উদাহরণ আছে যারা রাজনীতির বাইরেও তো মানুষের সেবা যত্ন করে যায়। এমন বহু মানুষ আছে। সেদিন একজনের কথা পড়লাম, সম্ভবত বিরাটি স্টেশনে, ভদ্রলোক ডাক্তার, যে গ্রামে জন্মেছে, এখনও গ্রামকে ভোলেনি। সে সারা সপ্তাহ নিজে ডাক্তারি করে, প্লাস এই সমস্ত ওষুধগুলোকে একটা জায়গায় জড়ো করে, প্রত্যেক শনিবার বা রোববার গ্রামে যায়, মানুষের সেবা যত্ন করে ওষুধ বিতরণ করে চলে আসে। এভাবেও তো মানুষের সেবা করে। তাই সেবা করতে গেলে রাজনীতি করতে হবে তার কোনো মানে নেই। রাজনীতি হচ্ছে একটা প্রক্রিয়া, রাজনীতি একটা আদর্শের জায়গা। রাজনীতি আবার এক ধরনের কি বলবো ডিসপোজিশন। মানুষ যদি চায় সে রাজনীতি করতেই পারে। তার যদি মনে হয় যে পাওয়ার পলিটিক্সে ঢুকবে, সে নির্বাচনী রাজনীতিতে ঢুকবে, সে ঢুকতেই পারে। ফলে সব মিলিয়ে মানে রাজনীতি করলেই সে মানুষের সেবা করতে পারবে, সে সৎ হবে, এরকম কোনো মানে নেই। প্রত্যেকে তার নিজের কিছু জায়গা খুঁজে নেবে। সামাজিক মানুষ হিসেবে তার তো কিছু সমাজের জন্য করা উচিত। প্রত্যেকেই, কেউ মন্দিরে গিয়ে সেবা করে, কেউ চিকিৎসালয়ে গিয়ে পরিষেবা দেয়, কেউ ধর্মীয় প্রতিষ্ঠানে মানুষের পরিষেবা দেয়। কত মানুষ তার মতো খুঁজে নিয়েছে। কেউ রাজনীতির মধ্যে সেটা যদি খুঁজে পায়, অসুবিধা কিছু নেই। স্যার, এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনিও জানেন আগেকার দিনে সেটাই হতো। হয়তো আপনার এলাকায় কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সবার আগে প্রধান অতিথি কাকে ডাকবে? একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, একজন প্রধান শিক্ষক, একজন অধ্যাপক। কিন্তু আজকের দিনে যে কোনো অনুষ্ঠানে সবার আগে কোনো না কোনো মন্ত্রী, নেতা, রাজনীতির লোককে সবার আগে দাঁড়াচ্ছে। এই মানসিকতাটা কেন? নেতা মন্ত্রীকে ডাকা হয় যে এক্সিস্টিং পার্টি ইন পাওয়ার, তার কাছাকাছি থাকার জন্য। কারণ ধরা যাক আগামী দিনে যখন আরেকটা কোনো প্রোগ্রাম হবে, কিছু টাকা লাগবে, তাকে গিয়ে ধরা যেতে পারে যে কিছু টাকা তুমি হেল্প করো, সে সরকারি একটু হেল্প করবে। আর শাসক দলের নেতা বা মন্ত্রী এলে যারা বিপক্ষ তারা একটু সমঝে চলবে, ওখানে মন্ত্রী এসেছিল, এটা একটা কারণ হতে পারে। নেতা মন্ত্রী হওয়াটা অন্যায়ের কিছু নয়, নেতা মন্ত্রী ডাকাটাও অন্যায়ের কিছু নয়। এখন গ্রামের বা শহরের বা ওই এলাকার একজন সিনিয়র মানুষ, সে একজন উকিল, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন অধ্যাপক, একজন সাহিত্যিক, তাদের ডাকলে হয় কি সে অনুষ্ঠানে মানটা বাড়ে। অনেকে মন্ত্রীকেও ডাকে, আবার তাদেরও ডাকে। আবার কেউ কেউ শুধুমাত্র পার্টি ইন পাওয়ারকে ডাকে, কারণ পাওয়ার সেন্ট্রিক পলিটিক্সে সে পাওয়ারের কাছাকাছি থাকতে চায়। বলে এই কারণেই বদলাচ্ছে। আর যত দিন যাচ্ছে সমাজে তো পাওয়ারটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। ফলে এই পাওয়ারের কাছে থাকার জন্য এগুলো করা হয়। তবে আবার এখনও আছে এমন বহু জায়গায় যেখানে স্থানীয় সিনিয়র মানুষ, তাকে ডেকে প্রোগ্রাম করা হয়। কিন্তু পাওয়ার সেন্ট্রিক যে রাজনীতি, পাওয়ার সেন্ট্রিক যে সোসাইটি, সেখানে যিনি পাওয়ারে আছেন সেই পাওয়ারটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিছু করার তো এটাই স্বাভাবিক। কলকাতার বুকে এই প্রথম জলের দরে জমি কিনুন আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন। প্রতি কাঠা মাত্র 1,40,000 টাকা। আগে কাগজপত্র দেখে তারপরে টাকা দিন। মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের পথ। যোগাযোগ ভাষা ইকো ভিলেজ। ফোন নাম্বার 8100350795 অথবা 7439658547 এই নাম্বারে। নামমাত্র খরচে বিদেশ ঘুরতে চান? হ্যাঁ, স্বপ্নের দেশ ব্যাংকক ও পাটায়া। পরিবারকে নিয়ে বা বন্ধু বান্ধবকে নিয়ে একবারের জন্য ঘুরে আসুন, দারুণ মজা পাবেন। গ্রুপ ট্যুরেরও ব্যবস্থা আছে। ফোন 6289884890। মাটির টানে হৃদয় দোলে, পল্লী সুরকে কাছে পাওয়া, গোবরডাঙ্গায় বাউর বিতান এক সুন্দর রিসর্টের খোঁজ পাওয়া। সারা সপ্তাহের কাজের চাপে চিন্তা, একঘেয়েমি থেকে মুক্তি পেতে পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে আসার এক অসাধারণ রিসর্টের নাম হলো এই বাউর বিতান রিসর্ট। কি নেই এই রিসর্টে! সামনে ঝিল থেকে শুরু করে দোলনায় বসে চা খেতে খেতে মনোরম দৃশ্য উপভোগ করা,
আর গান প্রেমী যারা আছেন তাদের জন্যও কিন্তু মিউজিক সিস্টেম অ্যাভেলেবেল। আর রাতে আলোর রোশনাইয়ে প্রকৃতিকে মেলে ধরা। আর গেস্টদের জন্য থাকছে একদিকে টেন্ট আর একদিকে গেস্ট হাউস, এবং প্রতিটা রুম ফার্নিশ, প্রতিটা রুম এসি, আসবাবপত্র এবং আকর্ষণীয় বাঁশের বেড। তো বুঝতেই পারছেন কতটা মনোরম এবং আকর্ষণীয় একটা রিসর্ট। আর ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পুরোটাই আপনারা পাচ্ছেন একদম বাঙালিয়ানা খাবার, মানে কবজি ডুবিয়ে রাজকীয় সমস্ত খাবারের আইটেম। তাই ঘরে বসে না থেকে বেরিয়ে পড়ুন ছুটি কাটাতে সপরিবারে এবং বন্ধু বান্ধবদের নিয়ে গোবরডাঙ্গার এই বাউরবিতান রিসর্টে। যোগাযোগের নাম্বারটিতে 70 বুকিং করুন। নাম্বারটি হলো 6289884890 এই নাম্বারে। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। স্যার, এই জায়গায় একটা প্রশ্ন, যে আজকে ঘরের হাঁড়ির ভেতরে রাজনীতি ঢুকে দিচ্ছে, এটা কেন? এটা কিছুটা আমাদের এই পশ্চিমবাংলায় বামপন্থীরা চালু করেছে, অন্য রাজ্যে কিন্তু এগুলো নেই, বহু রাজ্যে এটা নেই। আমাদের বামপন্থীদের একটা খুব বদ রোগ আছে, ওরা না ওই সমাজের বাইরে কিছু রাজনীতির বাইরে কিছু ভাবতে পারে না। আমার মনে আছে একবার সিপিএমের একজন নেতা অনিল বিশ্বাস, যার নামের সঙ্গে অনিলায়ন কথাটা খুব চলে আর কি, উনি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি কীভাবে চলবে উনিই নাকি ঠিক করে দিতেন। আমি বলতে পারবো না, এটা বিভিন্ন জায়গায় দেখেছি, ভদ্রলোক আমি দেখেছি, দুবার কথাও বলেছি। আমার খুব কনভিন্সিং কিছু মনে হয়নি ভদ্রলোককে, কিন্তু তার দলের নেতারা তো বিরাট খুব ওখানে মাথায় তুলে নাচতো। তো অনিল বিশ্বাসের একটা কথা আছে যে রাজনীতির বাইরে কিছু হয় না, সব কিছু রাজনীতির মধ্যে। এই কথাটা একদম ভুল। এটা মুসোলিনি একবার একটা কথা বলেছিলেন, এভরিথিং উইদিন দ্য স্টেট, নাথিং আউটসাইড দ্য স্টেট। এখন মার্কসিজম আর ফ্যাসিজম প্রায় ভাই বোনের মতো আর কি, এরাও খুব কট্টর রাজনীতিতে বিশ্বাস করে, ফ্যাসিস্টরা কট্টর রাজনীতিতে বিশ্বাস করে। যদিও বামপন্থীরা অপরকে বেশি করে ফ্যাসিস্ট বলে, বাস্তবে ওরাই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাসিস্ট। বামপন্থী রাজনীতি এখানে একটা ক্ষতি করে দিয়েছে আমাদের। বামপন্থীরা না ওই মনে করে না যে কোনো সমাজের একটা নিজস্ব উন্নতি হবে, তারা মনে করে সব কিছু হচ্ছে কন্ট্রোলড ডেভেলপমেন্ট হবে। তাই তারা একটা জায়গায় কত মানুষ থাকে তাদের মুখস্থ, ভাই বোনের মধ্যে ঝগড়া হয় কিনা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয় কিনা সেটা তাদের মুখস্থ, আপনি বাড়িতে কি দিয়ে ভাত খান সেটা তাদের মুখস্থ, আপনি কাকে ভোট দেন সেটা তাদের মুখস্থ। এই অদ্ভুত ডেটাবেস তৈরি করতো ওরা। এই করতে গিয়ে ধরা যাক আপনার বাড়িতে ভাড়াটে উঠছে না, আপনি গিয়ে খবর দিলেন, তার এসে মেরে ধরে তুলে দিল। আবার ভাড়াটে যদি বেশি দিতে পারে আপনাকেই মেরে ধরে আপনার বাড়ি ছাড়া করে দিল। এই কাণ্ড কারখানাগুলো তো বামপন্থীরা করে গেছে। এই করতে গিয়ে দমদমের একজনকে জেল খাটতে হয়েছিল 12 বছর। সেই কাণ্ড করতো, সব কথায় গাজোয়ারি দেখাতো, ফলে এমন একটা মার্ডার হয়ে গেল, জড়িয়ে গেল, 12 বছর জেল খেটে এখন বেরিয়েছে। জেলের মধ্যে নাকি হরিনাম সংকীর্তন করতো, ফিরে এসে আবার নাকি রাজনীতি শুরু করে দিয়েছে। এগুলো মনে রাখা উচিত যে মানুষের একটা স্পেস থাকে, তার নিজস্ব স্পেস। সে সংসারী মানুষ, রাজনীতি যখন সে বাইরে যাবে ঠিক আছে, রাজনীতি প্রক্রিয়ায় যাবে ঠিক আছে, দলে পার্টিসিপেট করলো ঠিক আছে, সব কিছুতে রাজনীতি ঢুকিয়ে দেওয়া, তার বাড়িতে তার পারিবারিক গোলমালের মধ্যে পার্টি গিয়ে ঢুকে যাবে, এগুলো করাটা ঠিক নয়। সুন্দর দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ এখন যারা চালাচ্ছে তারাও এই সিপিএমের আদর্শটাকে অনুসরণ করে, তারাও সব ব্যাপারে ঢোকার চেষ্টা করে। আমি বলি সব ব্যাপারে ঢোকার দরকার নেই, মানুষকে তার স্পেস ছেড়ে দাও, তার পরিবার, তার জীবন, তার সব কিছু। এটা রাজনীতির মধ্যে নয়। রাজনীতির মধ্যে হচ্ছে সে যখন একটা দলের অংশ হবে, সে যখন ভোট দিতে যাবে, সে মিটিং করবে, মিছিল করবে, তখন রাজনীতি। সব কিছুতে দলকে ঢুকিয়ে দিলে না ওই সমাজের যে ফ্রি ডেভেলপমেন্ট, ফ্রি গ্রোথ, সেটা কোথাও আটকে যায়। আমাদের পশ্চিমবাংলাটা তো এটা বামপন্থীদের সংস্কৃতি। বামপন্থীরা এখন গোল্লা পাচ্ছে, কিছু নাই, 5% ভোট পায়, কিন্তু তাদের সংস্কৃতিটা রয়ে গেছে। এইটার সমস্যা, এটা যেতে টাইম লাগবে। স্যার, এবার আসি শেষের দিকেই, আমরা অলরেডি চলে এসেছি। এবার আসি স্যার সিকিউরিটি নিয়ে। আমি একটা কথা একটু বলে রেখে, হয়তো আপনিও জানবেন, যে বসিরহাট দক্ষিণের নারায়ণ মুখার্জি টানা 8 বারের বিধায়ক ছিলেন। আমি অ্যাকচুয়ালি সেই অঞ্চলেই থাকতাম। তো আমরা কোনো সার্টিফিকেট আনতে যেতাম, উনি ছিলেন মাস্টারমশাই ছিলেন। তো যখন যেতাম, যা ওই দেখ ওখানে টেবিলে আছে, ওটা লিখে নে, আর দেখ ওখানে পাশে স্ট্যাম্প আছে, নিয়ে আমি সই করে দিচ্ছি।
কোনোদিন দেখিনি বাজারে গেলে একটা থলে নিয়ে রিক্সা করে একা একাই চলে যেতেন, বাজার করতেন, 8 বারের বিধায়ক। বাট আজকে একটা ছোট চুনোপুটি কোনো নেতা তার 50-100টা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা কেন? তার কারণ হচ্ছে, কি বলবো, মজার কথা বলি। আমাদের পরিচিত একজন আত্মীয় একবার প্লেন তার দেরিতে নেমেছে, তো তাকে বললাম যে তুমি দমদম স্টেশনের কাছে চলে এসো, আমি নিয়ে আসি। বলো আপনি আপনার সিকিউরিটিকে পাঠিয়ে দিন। আচ্ছা, তখন প্রায় 12:30 আমি পৌঁছেছি। ও তো আমাকে দেখে ভূত দেখার মতো চমকেছে, আপনি এরকম চলে এলেন, আপনার সিকিউরিটি কোথায়? না সিকিউরিটি কী হবে, সিকিউরিটি লাগে না। বলে যা বাবা, ও সাউথে থাকে, ওখানেও বলে একটা পঞ্চায়েত পর্যায়ের নেতার 4খানা সিকিউরিটি থাকে। সে থাকে, বলে আপনি এমনি ঘুরেন, এমনি ঘুরে বেড়াই। ভোটের সময় একজন সিকিউরিটি সরকার দিয়েছিল, ভোট শেষ হতে বলে ছেড়ে দিন, আমি ছেড়ে দিলাম, তারপর আমি নিজে ঘুরে বেড়াই। বলে যা, ই তো সর্বত্র এরকম কার্বাইনধারী সিকিউরিটি সব ঘুরে বেড়ায়। এটা কোনো কোনো ক্ষেত্রে স্টেটাস সিম্বল, আমার 4খানা সিকিউরিটি ঘুরে বেড়াচ্ছিল, কেউ এটা কেউ কেটার ব্যাপার। আবার এটাও তো ঠিক যে যত দিন যাচ্ছে সমাজে এই নিরাপত্তার কিছু প্রশ্ন দেখা দিচ্ছে। যেরকম বিভিন্ন টেরোরিস্ট গ্রুপ আছে, ধরা যাক একজন এমএলএ বা মন্ত্রী, তিনি সিকিউরিটি নিলেন না, তাকে তুলে নিয়ে চলে গেল, রেখে বললো ওই আসামিগুলোকে ছাড়ো, নইলে ছাড়বো না, ওই এত টাকা দাও, নইলে ছাড়বো না, সরকারের বিপদ বাড়বে। ফলে সরকার সিকিউরিটি দেয়, একজন জনপ্রতিনিধি সিকিউরিটি পান, কিন্তু এক্ষেত্রে সরকার দেখে যে তার সিকিউরিটি থ্রেট পারসেপশনটা কতখানি, অর্থাৎ সত্যি থ্রেট আছে কিনা। থ্রেট থাকলে সিকিউরিটি দেবে, ওই থ্রেট ছাড়া সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ানো খুব সমস্যার ব্যাপার। আর একটা কথা বলি, গ্রাউন্ড লেভেলে না, বিশেষত আমাদের পশ্চিমবাংলায়, অন্য রাজ্যে কিছু কিছু রাজ্যে আছে, রাজনীতিটা এমন জায়গায় পৌঁছচ্ছে যে আমার বিরোধী লোকটিকে আমি আর কম্পিটিটর মনে করি না, মনে করি 1 নম্বরের শত্রু। ফলে যেহেতু সে শত্রু, সুতরাং দাও তাকে চালিয়ে শেষ করে। এই ইয়েতেই এই বর্তমান শাসক দলের আমলে পশ্চিমবাংলায় কটা খুন হচ্ছে, নিজেদের মধ্যে খুনগুলো হচ্ছে কেন? আমি বিপক্ষ দল তো ছেড়ে দিলাম, 2021 সালের 2রা মের পর 2-3 মাসের মধ্যে বিজেপি 58টা মানুষ মার্ডার হয়ে যায়। জাস্ট ইমাজিন, সমাজ যদি এরকম হয় তো তাহলে একটা সমাজে সিকিউরিটি কী প্রশ্ন হতে পারে? আর একটা হয় মোমবাতি যখন অপরকে পোড়াতে পারে না, তখন নিজেকে পোড়াতে থাকে। এখন নিজের মধ্যে খুনোখুনি চলছে, নিজের মধ্যে এই খুনোখুনিটা আবার ভাগের গোলমাল। এ 10 লাখ মারলো, আমি 1 লাখ মাত্র, আমি দিই তাকে চালিয়ে, আমার যদি 10 লাখ হয়, এই মানসিকতা থেকেই খুনোখুনিগুলো হচ্ছে। ফলে এই অর্থম অনর্থম, এটা একটা কারণ। 2 হচ্ছে রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা তীব্রভাবে বেড়ে যাওয়া, যে আমার বিরোধী লোকটা সে আমার জায়গাটা কেড়ে নিতে পারে, সুতরাং সহ্য করবো না, তাকে মেরে দেবো, এটা একটা কারণ। এই দমদম অঞ্চলেই একবার একটা পুরসভার চেয়ারম্যানকে হত্যা করা হয়েছিল। তিনি আবার বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন, রবীন্দ্রসঙ্গীত গাইতেন। ধরা পড়েছিলেন আগের চেয়ারম্যান, তিনি নাকি মার্ডার করিয়েছিলেন। কাকে বলবেন আপনি? এটা সামান্য ব্যাপার, একজন চেয়ারম্যান আরেকজন চেয়ারম্যানকে মার্ডার করিয়ে দিল, যদিও তার জন্য তাকে জেল খাটতে হয়েছিল অনেকদিন। তারপরে এই মুহূর্তে বোধহয় বেঁচেও নেই, এও তো মারাই গেছে এগুলিতে, আর সেও বেঁচে নেই। ফলে এটা অদ্ভুত সমাজ, এটা মানে ক্ষমতার জন্যে, চেয়ারের জন্যে, অর্থের জন্যে খুনোখুনি হয়ে যায়, সিকিউরিটির সমস্যা হয়। এখান থেকে আমাদের কিন্তু বেরোতে হবে। বেরোতে গেলে ওই যে কাঁচা টাকার এই যে বিজনেস না রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছে, সেটাকে কমিয়ে আনুন, দেখবেন না আর কারোর সিকিউরিটি লাগছে না, কোনো সিকিউরিটি লাগছে না। আমার ছোটোবেলায় দেখেছি, আমার বাবা একটু রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তো 70-এর দশকে আমাদের ওখানকার যিনি এমএলএ ছিলেন, প্রদ্যোৎ মহান্তি, আমার মনে আছে, উনি তখন বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। উনি দাঁতনে আসতেন একজনের মোটরসাইকেলে বা রিক্সা নিয়ে আমাদের বাড়ি আসতেন, কোথায় পুলিশ কি, বাবার সঙ্গে বসে 2 ঘন্টা 3 ঘন্টা আড্ডা মারতো, গল্প করতো, বিভিন্ন রকম খবর টবর নিয়ে চলে যেত। আমি তো জীবনে তাকে পুলিশ নিয়ে ঘুরতে দেখিনি। এখন একজন এমএলএ এরকম ঘুরতে পারবে? তার সঙ্গে কার্বাইনধারী দেহরক্ষী লাগবে। কারণ এটাও তো ঠিক, সেই লোকটা যদি একা ঘুরে তারপর যদি খুনোখুনি হয়ে যায়, খুন হয়ে যায়, তাহলে তো একটা বিপদের ব্যাপার। ফলে এখান থেকে বেরোতে হবে, না বেরোলে, এবং সেটা বেরোতে গেলে ওপর থেকেই এটা চালু করতে হবে। এখন যারা এই মুহূর্তে উপরে রয়েছে তাদের উপর আমার কোনো ভরসা টরসা নেই, কারণ তারা নিজেরাই ঘটা সৎ টৎ নয়। কিন্তু সেই সৎ মানুষগুলো যদি কখনো উপরে থাকে, মন্ত্রী হয়, মুখ্যমন্ত্রী হয়, তাহলে তারাই কিন্তু একদম রাস্তা দেখাতে পারবে, সেই আশাতেই থাকতে হবে আমাদের। স্যার, এখানে একটা আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে শিক্ষাঙ্গনে নারী নির্যাতন, এই যে টিভি খুললেই আজকে ধর্ষণ, কারোর মুন্ডু কেটে নিয়ে ঝুলে নিয়ে চলে যাচ্ছে, কেমন মারপিট, বিশাল কিছু চলছে এই সমাজে। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন প্রজন্ম কি শিখবে? সেখানে যদি স্যার একটা প্রশ্ন আপনাকে করি, কিছুদিন আগে আমি দুবাইতে গেছিলাম,
আমি দুবাইতে 7 দিন ছিলাম, তো সেখানে 7 দিন আতঙ্কে কেটেছে আমার। কারণ কি, একটা থুতু ফেলবো চিন্তা করতে হচ্ছে। আমি গাড়ির ড্রাইভারের সামনে বসে আছি, হয়তো একটু নিদ্রা এসেছে, ড্রাইভার বলছে দাদা ঘুমাবেন না, আমাকে এক্ষুনি 1 লাখ টাকার ফাইন চলে আসবে। তো সেখানে একটা জিনিস আমি বুঝলাম যে ছোট্ট অন্যায় করলে বড় লঘু দণ্ড তাকে দিতে হচ্ছে। তাহলে কি আমাদের এই জায়গায় দাঁড়িয়ে যদি তাকে একটু কঠিন সাজা দেওয়া হয়, তাহলে কি মনে হয় এই জিনিসগুলো বন্ধ হবে? আইন প্রয়োগ এবং শাস্তি দেওয়া একটা মাধ্যম তো বটেই। আইন কেন আছে? মানুষকে সঠিক রাস্তায় নিয়ে যেতে। আর আইন আছে বলে সাজা দিতে হবে, আইন অনুযায়ী সাজা দিতে হবে, এটা একটা মেথড তো বটেই। কিন্তু শুধু সাজা দিয়ে আপনি সব দূর করতে পারবেন না। আমি আগেই বললাম যে ইট শুড কাম ফ্রম দ্য টপ। আচ্ছা, এই যে একটি আইন কলেজে একটি মেয়ের ওপর রেপ করা হলো, রেপ হলো, যে লোকই রেপ করলো, যে ছেলেটি, সেই ছেলেটিকে ওই কলেজে ঠাঁই কারা দিয়েছিল, কেন ঢোকানো হয়েছিল? সে নাকি একজন আইনজীবী, বারের মেম্বার, সে কি করে একটি কলেজে কয়েক হাজার টাকার ইয়েতে চাকরি করে, অ্যাডভোকেট চাকরি করে? রাখা হয়েছিল নিশ্চয়ই কোনো একটা লক্ষ্য নিয়ে। আইদার পয়সা তোলা হতো অথবা তার উপর তাকে দিয়ে ওগুলো কন্ট্রোল করা হতো। প্রিন্সিপালও ভয় পেত তাকে, সবাই ভয় পেত। কেন? তাহলে ধরবো কাকে? ওই ছেলেটাকে তো ধরবই, কিন্তু যারা তাকে বসিয়েছে তাদেরও তো জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহি আজ অব্দি কেউ করেনি, কারণ কে কার জবাবদিহি নেবে? তারা তো সবাই একই গোয়ালের গরু, ফলে সেই জবাবদিহি তো নিতে পারবে না। নইলে ওখানে যারা ওকে বসিয়েছে ওই জায়গায়, তাকে ভেতরে ঢুকতে দিয়েছে, তারই সবচেয়ে বেশি জবাবদিহি করার দরকার ছিল, সাজা হওয়ার দরকার ছিল। এখন আমরা এরা করেছি কি, তাকেই ধরে জেলে পুরে দিয়েছে, ভাবছে সব রাস্তা হয়ে গেল। মুশকিল হচ্ছে আপনি কীভাবে আইনটা ঠিকঠাক প্রয়োগ করবেন, আপনাকে সেই আইনটা প্রয়োগ করতে জানতে হবে এবং আপনাকে এক্সাম্পল সেট করতে হবে। দেখো, আমি এই রকম করছি, তুমি আমার মতো হও। আমি যদি নিজে গোলমাল হই তাহলে বাকি সব গোলমাল হবে, এই আর কি। ফলে আইনের মাধ্যমে তো নিয়ন্ত্রণ করাই যায়, ওই জন্যই আইন। তার সঙ্গে যে লোকটা নিয়ন্ত্রণ করছে সেই লোকটাকেও তো স্বচ্ছ হতে হবে, নইলে বিচারপতির বিচার কে করবে? এটাই তো মুশকিল। এই প্রশ্নটা তো থেকেই যাবে, বিচারপতি নিজের বিচারটা আগে করুক, তারপর। যাই হোক, আমরা শেষের পথে চলে এসেছি। স্যারের কাছে আমার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে স্বচ্ছ সমাজ গড়তে রাজনীতির প্রয়োজনীয়তা কতটা? এখন রাজনীতি সমাজকে নিয়ন্ত্রণ করে, ঠিক, অস্বীকার করার উপায় নেই। সমাজ যদি একটা ব্যবস্থা হয়, তার মধ্যে অনেক উপব্যবস্থা থাকে। ধর্ম একটা উপব্যবস্থা, রাজনীতি একটা উপব্যবস্থা, অর্থনীতি একটা উপব্যবস্থা। আমরা পলিটিক্যাল সায়েন্সে ছেলেমেয়েদের এইভাবেই শেখাই আর কি। একটা সিস্টেমের মধ্যে এগুলো একটা সাব সিস্টেম। তো সেই উপব্যবস্থা হিসেবে রাজনীতির গুরুত্ব এই কারণে যে যারা রাজনীতির সঙ্গে যুক্ত বা রাজনৈতিক প্রতিষ্ঠান, ধরা যাক পার্লামেন্ট, তারা আইন তৈরি করে, সে আইন আমাদের মেনে চলতে হয়। ফলে রাজনীতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গায় থাকে। একটা দেশের অর্থনীতি কীভাবে ঠিক হবে চলবে, সেটা তো রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই ঠিক হয়। ফলে আলটিমেটলি রাজনীতি স্বচ্ছ না হলে বাকি সবই অস্বচ্ছ হতে থাকে। সে কারণেই বলবো যে রাজনীতিকে যদি স্বচ্ছ এবং সুন্দর করতে হয়, তাহলে যে লোকগুলো রাজনীতি করছে, যে লোকগুলো ক্ষমতার কেন্দ্রে রয়েছে, তাদের সৎ হতে হবে। এবং এখানেই সাধারণ মানুষের কৃতিত্ব বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব, দায়বদ্ধতাও বটে। যে লোকগুলো সৎ নয়, পরে নির্বাচনে নিষ্ঠুরভাবে সরিয়ে দিতে হবে। যে লোকটা অন্যায় করছে সরাও। আমি 1000 2000 পেলাম, কিন্তু আমি সেই খারাপ লোকগুলোকে ক্ষমতায় রেখে দিলাম, কিন্তু আমি বুঝলাম না যে আমাকে 1000 টাকা দিয়ে সে 1000 কোটি কামাচ্ছে। এগুলো বুঝতে হবে মানুষকে। নিজেদের ছোটোখাটো সুবিধাগুলোর জন্য আমি বৃহত্তর স্বার্থগুলোকে একদম জলাঞ্জলি বলে দিয়ে দিলাম, এটা আমার মনে হয় না সমাজের পক্ষে খুবটা ভালো হবে। তাই আগে নিজেকে ঠিক হতে হবে, মানুষকেও ঠিক হতে হবে, যারা রাজনীতিবিদ তাদের ঠিক হতে হবে, তাহলে রাজনীতিটা স্বচ্ছ এবং সুন্দর হবে। রাজনীতিতে আদর্শকে নিয়ে আসতে হবে, তাহলে কেবলমাত্র আমরা অনেকটাই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তা নইলে কিন্তু পেছবো, বাঁচার কোনো রাস্তা থাকবে না। তো শুনলেন স্যারের বক্তব্য। আমার মনে হয় স্যারকে যদি আজকে আমরা সারাদিন স্টুডিওতে রাখি শেষ হবে না, কারণ স্যারের মধ্যে যা পাণ্ডিত্য আছে, যদি আপনারা স্যারকে একটু ফলো করেন, দেখবেন ওনার বক্তব্যগুলো যখন শুনবেন, তার মধ্যে একটা তেজস্বিতা থাকে, তার মধ্যে একটা স্বচ্ছতা থাকে, তার মধ্যে একটা আন্তরিকতা থাকে, তার মধ্যে একটা দিক নির্ণয় থাকে। তাই আমরা স্যারের মতো মানুষকে যদি এভাবে তুলে ধরি, আমার মনে হয় কিছুটা হলেও আমরা একটা স্বচ্ছ সমাজ আমরা গড়ে তুলতে পারি। স্যারের লাস্ট বক্তব্য যেটা বুঝলাম, আগে নিজেকে ঠিক হতে হবে। যখনই তুমি দেখতে পাচ্ছ যে সে লোকটা সঠিক নয়, যে মানুষটি সঠিক নয়, তাকে একবারে সুযোগ দাও, বারবার সুযোগ দিও না।
তাহলে কিন্তু স্বচ্ছ সমাজ গড়ে তোলা খুবই কঠিন হবে। তাই যাই হোক, আমরা সময়ের বাঁধনে আবদ্ধ, তাই আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। তার আগে এরকম একজন মানুষকে আমরা পেলাম, যাকে কিন্তু এসটিভি বাংলার পক্ষ থেকে আমরা একটা সম্মানিত না করলে আমার মনে হয় আজকের অনুষ্ঠান শেষ হবে না। আর আপনারা জানেন যে এসটিভি বাংলা যারা সমাজের জন্য কিছু করছে তাদের জন্য আমরা চেতনামূলক একটা সম্মানে আমরা সম্মানিত করব। তাই আজকে আমরা স্যারকে আজকের এই অনুষ্ঠানে আমরা স্যারকে চেতনা সম্মানে আমরা সম্মানিত করছি। তো স্যারের হাতে আমরা এই সম্মানটা তুলে দেব। আমরা আশা করব আগামী দিনে এই ধরনের চেতনামূলক অনুষ্ঠান করার জন্য আরও মানুষ এগিয়ে আসুক এবং স্যারের মতন মানুষ যেন দীর্ঘজীবী হয়। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।